স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা 816 পাতা ফিজিক্যাল সায়েন্স এই পেজটা করছি রায়মার্টিন এই এবিডি টেস্ট ওয়ারের 816 পাতাটা। ঠিক আছে, তোমরা একটু খেয়াল করো, দেখতে থাকো। চলো, প্রথমে আছে প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? গ্রিনহাউস গ্যাস তো অনেকগুলি আছে, এই যে যতগুলো অপশান আছে প্রত্যেকটাই গ্রিনহাউস গ্যাস। কার্বন ডাইঅক্সাইড, সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন যেটা সিএফসি, মিথেন, নাইট্রাস অক্সাইড, এগুলো সবগুলোই গ্রিনহাউস। গ্রিনহাউস নয়কে নাইট্রোজেন, অক্সিজেন আর হাইড্রোজেন, এই তিনটা হচ্ছে গ্রিনহাউস নয়। তাহলে গ্রিনহাউস নয় কে? নাইট্রোজেন, অক্সিজেন আর হাইড্রোজেন। এখন বলছে প্রধান গ্রিনহাউস গ্যাস। প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তোমরা হয়তো বলবে যে ক্লোরোফ্লোরোকার্বন। না, ক্লোরোফ্লোরোকার্বন কেবলমাত্র ওজোন স্তর ভাঙতে বেশি সাহায্য করে, তাহলে সে গ্রিনহাউস, তবে সর্বপ্রধান নয়। গ্রিনহাউস গ্যাস, গ্রিনহাউস নয়, এটা নয়, গ্রিনহাউস গ্যাস, কিন্তু সবচেয়ে বেশি দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। অপশান বি, বি ফর বোম্বে, বি কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড। দু একটা বয়েলের সূত্রে ধ্রুবক রাশি কী কী? বয়েলের সূত্রটা কী ছিল না, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। স্থির উষ্ণতায়, তাহলে উষ্ণতা স্থির। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, তাহলে ভরও স্থির। কে কে? উষ্ণতা এবং গ্যাসের ভর। তাহলে অপশান ভর ও উষ্ণতা, অপশান সি, ভর ও উষ্ণতা। তারপর দেখো, প্রমাণ উষ্ণতা ও চাপে 2.2 লিটার অক্সিজেন গ্যাসের ভর কত? প্রমাণ চাপ ও উষ্ণতায় 22.4 লিটারের ভর কত? 22.4 লিটারের ভর হয় তার আণবিক ভর। এটা কে, কোন গ্যাস দেওয়া আছে? অক্সিজেন। অক্সিজেন আণবিক ভর কত? অক্সিজেন কত হয়? 32, 16 দুগুণে 32। এমনি হয় পারমাণবিক ভর 16, কিন্তু লেখা হয় কি O2, তার মানে কী হবে 16 গুণিত 2 সমান 32। তার মানে 32 গ্রামের আয়তন এসটিপিতে 22.4 লিটার। তার মানে উল্টিয়ে বলতে পারি 22.4 লিটার O2 এর ভর, এটা এর O2 এর ভর কত না 32 গ্রাম। ওকে, এখানে চাইছে কি না 2.24, একটা দশমিক সরে গেছে, 2.24, তাহলে একটা দশমিক ডান দিকে সরে গেছে, তাহলে ওদের একটা দশমিক সরে যাবে, 3.2 গ্রাম হবে। ওকে, অপশান ডি, 3.2 গ্রাম। তারপর আছে নিচের কোন পদার্থটি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সব থেকে কম? লোহা, সীসা, ইনভার, নিকেল। ইনভার হচ্ছে একটা সংকর ধাতু, যেটা ঘড়ির পেন্ডুলাম হিসেবে যোগ করা হয়। এর মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক খুব কম, মানে খুব কম বাড়ে। প্রসারণ বেশি হয়ে গেলে কখনো তো বেশি দুলবে, কখনো কম দুলবে, সময়ের অনেক হেরফের হয়ে যাবে। তাই কম হেরফের হওয়ার জন্য এর মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটাও খুব কম, সেটা হচ্ছে ইনভারের। ইনভার কোথায় গেল? অপশন সি, ইনভার। এটা ঘড়ি পেন্ডুলামে ব্যবহার করা হয়। মোটর গাড়ির রিয়ার ভিউ মিরর হলো একটি ড্যাশ। মোটর গাড়ির রিয়ার ভিউ মিরর মানে ডান দিকে যেটা থাকে ভিউ ফাইন্ডার, আয়নাটা, সেই আয়নাটা উত্তল না অবতল? এটা হচ্ছে উত্তল দর্পণ। কেন না, যার দৃষ্টিক্ষেত্র অনেক বেশি, ছোট আয়না কিন্তু অনেক বড় জায়গা পেছনে দেখতে পাবো, সেই দৃষ্টিক্ষেত্র বেশি হয় এই উত্তল দর্পণেরই। এই জন্যে রিয়ার ভিউ মিরর ক্ষেত্রে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। ওকে, তাহলে হচ্ছে কোথায়? অপশান উত্তল দর্পণ, বি, উত্তল। একটু মনে রাখবে, উত্তল দর্পণ প্রায় দুটি ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয়। কোথায়? স্ট্রিট ল্যাম্প, আর হচ্ছে রিয়ার ভিউ মিরর। বাকি সব ক্ষেত্রে অবতল দর্পণ। ওকে, কোথায় কোথায় হলো? একটা হচ্ছে স্ট্রিট ল্যাম্প, আর একটা হচ্ছে রিয়ার ভিউ মিরর। এই দুই ক্ষেত্রে উত্তল, বাকি সব ক্ষেত্রে অবতল। মানুষের চোখের দীর্ঘ দৃষ্টি ত্রুটি প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? দীর্ঘ দৃষ্টি ত্রুটি কি মানে হাইপারমেট্রোপিয়া, সেক্ষেত্রে কি ব্যবহার করা হয় না উত্তল লেন্স। আর হ্রস্ব দৃষ্টি মানে মায়োপিয়া, সেক্ষেত্রে কোন লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স, মনে যেন থাকে।
তাহলে এটা হবে উত্তল লেন্স। 1.6 হচ্ছে উত্তল, অপশন এ উত্তল লেন্স। নিচের কোনটি তড়িৎ আধান পরিমাপের একক? তড়িৎ আধানের একক কি না কুলম্ব বা স্ট্যাট কুলম্ব। এখানে আছে বি কুলম্ব, কুলম্ব। আচ্ছা, কুলম্বের কোনটির উষ্ণতা বৃদ্ধির সাথে রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায়? রোধাঙ্ক হ্রাস পায় উষ্ণতা বৃদ্ধির সাথে কার? যারা অর্ধ পরিবাহী, সেগুলোকে জার্মেনিয়াম, সিলিকন, ডায়োড, ট্রায়োড এরা। তাহলে এখানে কে আছে? পরিবাহী, অন্তরক, অতি পরিবাহী, অর্ধ পরিবাহী। ওই তো অর্ধ পরিবাহী, সেমি কন্ডাক্টর, অর্ধ পরিবাহী, অপশন ডি অর্ধ পরিবাহী। এদের মধ্যেই পড়ছে ওই জার্মেনিয়াম, সিলিকন, ডায়োড, ট্রায়োড এরা। বিটা কণা প্রকৃতপক্ষে কি? বিটা কণা হলো ইলেকট্রন, আর যদি আলফা কণা বলে তখন হবে হিলিয়াম। তাহলে ইলেকট্রন, অপশন ডি, 9 দাগের ডি ইলেকট্রন। তাহলে আলফা কণা বললে কি হবে না হিলিয়াম, হিলিয়াম 2+। নিচের কোনটি সন্ধিগত মৌল নয়? দেখো এফি, জিঙ্ক, সিইউএনআই, এদের মধ্যে জিঙ্ক হচ্ছে সন্ধিগত মৌল নয়, যদিও ডি ব্লক এলিমেন্ট জিঙ্ক, তবুও জিঙ্ক সন্ধিগত মৌল নয়, মনে রাখবে। অপশন বি জিঙ্ক। নিচের কোন যৌগটির মধ্যে অণুর অস্তিত্ব নেই? কাদের অণুর অস্তিত্ব নেই? যারা তড়িৎযোজী, যারা সমযোজী তাদের অণুর অস্তিত্ব আছে। তড়িৎযোজীর কেন অণুর অস্তিত্ব নেই? না একটা ক্যাটায়নকে ঘিরে অনেকগুলি অ্যানায়ন, আবার একটা অ্যানায়নকে ঘিরে অনেকগুলি ক্যাটায়ন থাকে, এভাবে একটা বিস্তৃত জালের আকার ধারণ করে। তাই জন্য তড়িৎযোজী যৌগের অণু হিসেবে অস্তিত্ব থাকে না। তাহলে তড়িৎযোজী যৌগ কে আছে দেখো? তড়িৎযোজী যৌগ সোডিয়াম ক্লোরাইড, NaCl, অপশন বি সোডিয়াম ক্লোরাইড লেখা আছে, সোডিয়াম ক্লোরাইড, NaCl। এটা গোল্ড প্লেটিং এর জন্য অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয়? মানে সোনার প্রলেপ দেওয়া হবে, গোল্ড প্লেটিং। অ্যানোড হিসেবে বিশুদ্ধ সোনার পাত। কত অপশান? বিশুদ্ধ সোনার পাত, ওই যে সোনা দেওয়া আছে শুধু, অপশান এ সোনা। সোনার প্লেটিং হচ্ছে গোল্ড প্লেটিং, তাই অ্যানোড হিসেবে সোনা। যদি বলতো রূপার প্লেটিং মানে সিলভার প্লেটিং, তখন হতো রূপা। এক্ষেত্রে অ্যানোড হিসেবে হলো সোনা। ক্যাথোড হিসেবে কি না যে বস্তুর উপরে আমি সোনার প্রলেপ দেবো সেটা হবে ক্যাথোড। আর কি তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি না সোনার ক্ষেত্রে পটাশিয়াম অরো সায়ানাইডের জলীয় দ্রবণ, আর যদি রূপা বলে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইডের জলীয় দ্রবণ। যেন মনে থাকে, পড়বে পরীক্ষায়, খুবই ইম্পর্টেন্ট। অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে কি ব্যবহার করা হয়? অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে কি ব্যবহার করা হয়? অ্যামোনিয়া কি ক্ষারধর্মী, তার জন্য একটা ক্ষারধর্মী শুষ্ককরক চাই, সেটা কে না পোড়া চুন, CaO, পোড়া চুন, অপশন সি, সি হচ্ছে পোড়া চুন, CaO। কিন্তু যদি এটা অ্যাসিডিক হতো, ধরো H2S, সেক্ষেত্রে কাকে ব্যবহার করা হবে? ফসফরাস পেন্টক্সাইড, P2O5। তার হাইড্রোজেন সালফাইড, H2S, হাইড্রোজেন সালফাইড যেটা, সেক্ষেত্রে তখন আম্লিক ব্যবহার করা হবে, সেটা হচ্ছে P2O5। আর এর ক্ষেত্রে এই অ্যামোনিয়ার ক্ষেত্রে H2SO ব্যবহার করা হয় না, ক্যালসিয়াম ক্লোরাইডও ব্যবহার করা হয় না, P2O5ও ব্যবহার করা হয় না, ঠিক আছে, কারণ ওদের সঙ্গে বিক্রিয়া করে যাবে। এরপরে 14, বক্সাইট কোন ধাতুর আকরিক? বক্সাইটের সংকেত কি না Al2O3, Al2O3.2H2O, এটা হলো বক্সাইট। তার মানে কে আছে এখানে? অ্যালুমিনিয়াম। বক্সাইট কোন ধাতুর আকরিক? অ্যালুমিনিয়ামের আকরিক, অপশন ডি অ্যালুমিনিয়াম। বক্সাইট হলো পলিথিনের মনোমার। পলিথিন কি? পলিথিনের মনোমার হচ্ছে ইথিলিন, অপশন সি ইথিলিন।
লিন। অনেকগুলি ইথিলিন অণু যুক্ত হয়ে প্রায় 1000-এর বেশি এন সংখ্যক ইথিলিন CH2 ডবল বন্ড CH2 এটা যুক্ত হয়ে CH2 সিঙ্গেল বন্ড CH2 এখনো চলছে এরকম এন সংখ্যক একটা বড় চেন, সেটা হচ্ছে ইথিলিন। এটা হচ্ছে পলিইথিলিন, এটা ইথিলিন। এখানে প্রায় 1500 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা লাগে, অনেক চাপ টাপ লাগে না, 1500 ডিগ্রি চাপ, এটা এটিএম চাপ মনে হচ্ছে। হ্যাঁ, এখানে একটা কন্ডিশন লাগে, দিয়ে ওটা ইথিলিন তৈরি হয়। দেখো দুইয়ের দাগ মানে বিভাগ খ, ট্রপোস্ফিয়ারে উষ্ণতা বাড়ার সাথে সাথে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়। তাহলে শূন্যস্থানে কি হবে না, হ্রাস পায়। এদের এই এই স্তরের ক্ষেত্রেই এরকম হ্রাস পায়, তাই জন্য ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর। ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর বলা হয়। তারপরে আছে বায়োগ্যাসের একটি ব্যবহার। বায়োগ্যাসের ব্যবহার কি, যে কোনো ক্ষেত্রে ব্যবহার করা হয়, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, জ্বালানি হিসেবে, ব্যাস। এটা হচ্ছে অথবার কোশ্চিন। 2.2 ক্লোরোফ্লোরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন স্তর ধ্বংস করে? ক্লোরিন পরমাণু। ক্লোরিন পরমাণু, ক্লোরিন পরমাণু কিরকম? CFCl3 অতিবেগুনি রশ্মি, অতিবেগুনি রশ্মি দিলে কি হয়? CFCl2, এটাও সক্রিয় হয়ে গেল, আবার একটা ক্লোরিন পরমাণু তৈরি, ওটাও সক্রিয়। ওই ক্লোরিনটা ওজোন স্তরকে ধ্বংস করে। 2.3 চার্লসের সূত্রানুসারে ভি বনাম টি এর লেখচিত্র অঙ্কন করো। ভি বনাম টি, ভি টি কি হয় না, মূল বিন্দুগামী সরলরেখা। ওকে, ভি বনাম টি লেখচিত্র হবে মূল বিন্দুগামী সরলরেখা। অঙ্কন করো বলছে, তাহলে ওটা এঁকে দেবে ওখানে, এখানে আঁকার জায়গা নেই, তো একটু ছোট করে এঁকে দিচ্ছি। ভি টি এরকম মূল বিন্দুগামী সরলরেখা। 2.4 নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা? নির্দিষ্ট উষ্ণতা ও চাপে আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের অণুগুলির বেগ সমান হয়। নির্দিষ্ট উষ্ণতা, একই চাপ ও আয়তনে রক্ষিত গ্যাসের অণুগুলির বেগ সমান হয়, সত্য। 2.5 নিচের বিবৃতি আবার সত্য মিথ্যা বলা আছে। কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে না। তরলের প্রকৃত প্রসারণ পাত্রের প্রসারণের উপর নির্ভর করে না। এটি হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ হচ্ছে তরলের নিজস্ব ধর্ম, মানে মৌলিক ধর্ম বলা হয়। তাহলে ওটা মিথ্যা, অথবাটা মিথ্যা, অথবা না 2.5 মিথ্যা, অথবা দেয়নি, এটা মিথ্যা। অথবা এরপরে আছে 2.5 আছে অথবা কি আছে, কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি? আয়তন প্রসারণ গুণাঙ্কের একক যা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক তা, আর ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের একক তা একই। ডিগ্রি C⁻⁻1 বা ডিগ্রি F⁻⁻1 বা কেলভিন⁻⁻1। এখন কোন এককে চাইছে? এমনি সিম্পল, যে কোনো ডিগ্রি C⁻⁻1 অথবা কেলভিনে ডিগ্রি হয় না, এমনি কেলভিন⁻⁻1। 2.6 কোনো আলোক রাশি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে? 0 ডিগ্রি। কারণ কি, একটা অবতল দর্পণ, এটা প্রধান অক্ষ, এখানে এফ, এখানে সিটাই হচ্ছে বক্রতা কেন্দ্র। কোনো যেটা এইখান থেকে যেটা টানা হবে সেটাই হচ্ছে এর অভিলম্ব। তাহলে অভিলম্ব বরাবর যদি কোনো রশ্মি যায় সেই বরাবরই আবার ফিরে আসবে। এক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিফলন কোণ হবে 0। তাহলে অপশান নয়, 2.6 0। 2.7 এক্স রশ্মির একটি ব্যবহার। হাড় ভেঙে গেলে
হাড়ের চিত্র, ভাঙা হাড়ের চিত্র নির্ণয়, হাড়ের ছবি তদ্দে। কারণ এটি জীবকোষকে অতিক্রম করতে পারে কিন্তু হাড়কে অতিক্রম করতে পারে না। এমন একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। কি? বৈদ্যুতিক মোটর, তড়িৎ শক্তি, যান্ত্রিক শক্তি, বৈদ্যুতিক মোটর বা ইলেকট্রিক পাখা, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক মোটর, এগুলো 2.8। বৈদ্যুতিক মোটর বা বৈদ্যুতিক পাখা, কিন্তু জেনারেটরে কিন্তু যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয়। আচ্ছা, এই যন্ত্র হয়ে গেল। 2.9 বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক বাতিগুলি তড়িৎ বর্তনী কোন সমবায়ে যোগ করা হয়? বাড়িতে যেগুলো করা হয় সেটা হচ্ছে সমান্তরাল সমবায়ে করা হয়, সমান্তরাল সমবায়। কিন্তু ফিউজ তারকে কোন সমবায়ে যোগ করা হয়? ফিউজ তারকে শ্রেণী সমবায়ে যোগ করা হয়। আর এই সমান্তরাল সমবায়ে যোগ করলে কোন জিনিসটা ফিক্সড থাকে? ভি, মানে বিভব পার্থক্য। আর শ্রেণী সমবায়ে কোন জিনিসটা ফিক্সড থাকে? প্রবাহ মাত্রা, আই। ওকে, এই সমান্তরাল সমবায়ে যে বাতির ওয়াট বেশি, মানে ক্ষমতা বেশি, সে বেশি জ্বলবে। কিন্তু শ্রেণী সমবায়ে যার ক্ষমতা কম, মানে ওয়াট কম, সে বেশি জ্বলবে। একটু মনে রাখবে। বাড়িতে ব্যবহৃত হয় সূর্য অন্যান্য নক্ষত্রগুলির শক্তির উৎস, নিউক্লিয় সংযোজন। 2.10 নিউক্লিয় সংযোজন কিসে কিসে হয়? তাহলে ওই সূর্য, অন্যান্য নক্ষত্র আর হাইড্রোজেন বোমা। আর পারমাণবিক বোমাতে কি হয়? নিউক্লিয় বিভাজন। অথবা নিউক্লিয়ার রিয়েক্টরে কোন শক্তি রূপান্তরিত হয়? নিউক্লিয়ার রিয়েক্টর মানে কি? যেগুলো বলে নিউক্লিয়ার চুল্লি, মানে পারমাণবিক শক্তি তড়িৎ শক্তিতে। এটা অথবা ছিল, অথবা পারমাণবিক শক্তি, পারমাণবিক শক্তি তড়িৎ শক্তিতে, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এবারে 2.11 বাম ডান, 11.1, 2.11, 2, 2.11, 3, 2.11, 4। প্রথমে হচ্ছে ক্ষার ধাতু। ক্ষার ধাতুটাকে 1 নম্বর শ্রেণীর মৌলদের বলা হয় ক্ষার ধাতু, 2 নম্বর শ্রেণীর মৌলদের বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। 1 নম্বরে কে কে আছে? হাইড্রোজেন, হিলিয়াম, না হাইলিনা একাপটে, রুবি সাজে, আর নতুন এসছে ফ্রান্সিয়াম। তাহলে হাইলিনা একাপটে, রুবি সাজে, এটা কি হলো? না ক্ষার ধাতু। ক্ষার ধাতু 1 নম্বর শ্রেণীর মৌলদের বলা হয় ক্ষার ধাতু। তাহলে তার মধ্যে কে পড়ছে? সোডিয়াম, সি। এক যে সিতে সোডিয়াম, এনে। মুদ্রা ধাতু, মুদ্রা ধাতু হচ্ছে তামা, অপশন ডি, তামা। আগে মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো। হেমাটাইট আকরিক কার? লোহার হেমাটাইট, রেড হেমাটাইট। 1.3 লোহা, এ। 1.4 বক্সাইটের আকরিক তামা। বক্সাইট এর আকরিক ওটা অ্যালুমিনিয়াম হবে, ওটা ভুল হয়ে গেছে একটু, অপশান বি হবে অ্যালুমিনিয়াম। বক্সাইট কার আকরিক আর কি? হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম। একটু আগেই হয়েছিল, এটা সংকেত এসেছিল বক্সাইট, Al2O3.2H2O। দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি সমযোজী যৌগ ও আয়নীয় যৌগের সংকেত। জায়গা নেই, মুছতে হবে একটু। দৈনন্দিন জীবনে ব্যবহৃত সমযোজী যৌগ কি? জল, যেটা সবসময় ব্যবহার করি। আর দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় একটা আয়নীয় যৌগ কি? নুন, সোডিয়াম ক্লোরাইড, NaCl। 2.12 যেটা বলেছিলাম সমযোজী যৌগ, সমযোজী হলো জল, আর তড়িৎ যোজী সংকেত চাইছে, হ্যাঁ সংকেত, জল এর সংকেত
সংকেত কি H2O। আর হচ্ছে তড়িৎ যোজী খাদ্য লবণ, সংকেত হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড, NaCl, এটা NaCl। 2.13 তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ শক্তি ব্যবহার করা হয়? তড়িৎ বিশ্লেষণে ডিসি মানে পরিবর্তী প্রবাহ, ডিসি প্রবাহ ব্যবহার করা হয়। ডিসি প্রবাহ কেন না, যদি এসি প্রবাহ ব্যবহার করি না, এসি প্রবাহের কম্পাঙ্ক হচ্ছে 50 হার্জ, মানে 1 সেকেন্ডে এধার ওধার করে 112 অভিমুখ পরিবর্তন করবে, তাই না? তাহলে 1 সেকেন্ডে যে 112 অভিমুখ পরিবর্তন করবে, সেক্ষেত্রে কোনো তড়িৎ প্রবাহ ঘটবেই না। বার্লো চক্রের ক্ষেত্রেও এসি প্রবাহ যোগ করলেও ঠিক একই কেস ঘটে। তাহলে বার্লো চক্রেও ডিসি কারেন্টেই চলে। তড়িৎ বিশ্লেষণ হয়ে গেছে। 14 কপার বিশুদ্ধীকরণে অ্যানোড মাডে উপস্থিত দুটি ধাতু। অ্যানোড মাড কি না, সেই অ্যানোডের তলায় মসলিনের থলি থাকায়, তাতে থকথকে কাদার মতো অংশ জমা হয়, তার মধ্যে বিভিন্ন দামি দামি ধাতু, সোনা, রূপা, প্লাটিনাম এইসব থাকে। তাহলে বলছে একটি ধাতু থাকে এমন একটি নাম, সেটা হচ্ছে সোনা। লিখে দাও, সোনা, রূপা, যাই হোক, এদেরকে বলে বড় ধাতু, দাম বেশি বলে। 15 হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে সোডিয়াম নাইট্রোবুসাইডের দ্রবণের বর্ণ কিরূপ হয়? বেগুনি। মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। সোডিয়াম নাইট্রোবুসাইডের সঙ্গে এলেই বেগুনি হয়, H2S। অথবা দ্বিক্ষারীয় আম্লিক গ্যাস, অথবা দ্বিক্ষারীয় আম্লিক গ্যাস হচ্ছে H2S। দুটা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে। 2.16 হাইড্রোজেন সালফাইড এবং অ্যামোনিয়া গন্ধের দ্বারা কিভাবে শনাক্তকরণ করবে? হাইড্রোজেন সালফাইড পচা ডিমের মতো গন্ধ, আর একটা কথা গেল অ্যামোনিয়ার গন্ধ হচ্ছে ঝাঁঝালো, যেমন স্কুল কলেজের বাথরুমে যেরকম গন্ধ, বাস স্ট্যান্ডের যেসব বাথরুম থাকে তাতে যেরকম গন্ধ, সেটা হচ্ছে তোমার অ্যামোনিয়া। তাহলে হচ্ছে কোনটা অপশান? অপশান নয়, হাইড্রোজেন গন্ধের দ্বারা হাইড্রোজেন সালফাইডের গন্ধ পচা ডিমের মতো। আর একটা কি রয়ে যাচ্ছে? অ্যামোনিয়া এর গন্ধ ঝাঁঝালো। এরপরে আছে টেফলনের মনোমার। টেফলনের মনোমার কি? টেফলনের সংকেত কি? পলিটেট্রাফ্লুরো ইথিলিন। তাহলে পলিটা বাদ যাবে, মনোমারের নাম কি হবে? টেট্রাফ্লুরো ইথিলিন। টেট্রাফ্লুরো ইথিলিন। এর সংকেত কি? CF2 ডবল বন্ড CF2। এটা হচ্ছে টেট্রাফ্লুরো ইথিলিন। 4টা ফ্লুরিন আছে, টেট্রাফ্লুরো 2টা কার্বন, তাই ইথিলিন। আর এর পলিমারটার নাম কি ছিল? যেটা টেফলন। এর নামটা কি, পুরো নামটা কি ছিল? টেট্রাফ্লুরো ইথিলিন, আগে শুধু পলি যোগ হবে, পলি টেট্রাফ্লুরো ইথিলিন। সেক্ষেত্রে কি হয় না, CF2 সিঙ্গেল বন্ড CF2, আবার বন্ধনের দিকে এখানে N। এই টেফলন কি কাজে লাগে? ননস্টিকের বাসনপত্র তৈরিতে টেফলন ব্যবহার করা হয়। অথবা ভিনিগারে কোন জৈব যৌগ উপস্থিত থাকে? ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড থাকে। অথবা ওর সঙ্গে একটা কোশ্চেন ছিল, ভিনিগারে কোন জৈব অ্যাসিড থাকে? না, অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডকে, এটা হচ্ছে ডাকনাম, অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে ডাকনাম। এর রাসায়নিক নাম কি, মানে যেটা IPAC নাম, এটাকে বলা হয় ইথানোয়িক অ্যাসিড। ওকে, আচ্ছা, ওটা গেল ভিনিগারের।
সিএনজির প্রধান উপাদান মিথেন 18, 18তে হবে মিথেন। যদি এলপিজি বলে তার প্রধান উপাদান কে? বিউটেন। সিএনজি এলপিজির মধ্যে কে বেশি দূষণ ঘটায়? এলপিজি বেশি দূষণ ঘটায়, মিথেন কম দূষণ ঘটায়। আচ্ছা চলো এবার আসি 3-এর দাগ। দেখো 3-এর দাগের 1, জীবাশ্ম জ্বালানি কাকে বলে? এটা সবাই জানো, পেট্রোলিয়াম, কয়লা এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। কি? ভূগর্ভ থেকে যেসব জ্বালানি আমরা পাই সেগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি, তাই তো? 3-এর দাগের 2, গাণিতিক রূপ সহ বয়লের সূত্রটি বিবৃত করো, অথবা দিয়ে একটা অঙ্ক আছে। বয়লের সূত্র 3.2। বয়লের সূত্রটা কি? কিছুক্ষণ আগে বলছিলাম যখন বয়লের সূত্রের ধ্রুবক রাশি কী কী ছিল। আবার বলছি, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটা হচ্ছে বয়লের সূত্র। তাহলে বয়লের সূত্রের ধ্রুবক রাশি কে হলো? স্থির উষ্ণতায়, মানে উষ্ণতাটা স্থির, আর নির্দিষ্ট ভর মানে গ্যাসের ভর স্থির। তাহলে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তার মানে তার আয়তন ভি তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, মানে 1/p। যদি সমানুপাতে বলতে তাহলে সোজাসুজি হতো ভি ভেরিজাস পি, বা ভি প্রপোর্শনাল টু পি, বা ভি সমানুপাত 1/p। ওকে, তাহলে ভি ভেরিজাস 1/p। যখন কে কে স্থির না গ্যাসের ভর এম ও উষ্ণতা টি স্থির, তাহলে এই দুজন যখন স্থির তখন ভি ভ্যারিজাস 1/p। এই ভ্যারিজাস থেকে যখন আমরা সমানে আসতে যাই তখন একটা ধ্রুবক পদ আনতে হয়। কে হচ্ছে কি না অশূন্য ভেদ ধ্রুবক। কেন ধ্রুবক পদ আনতে হচ্ছে? এই ধ্রুবকটাকে কেন আনতেছি না দুদিকের একক আলাদা, একদিকে আছে ভলিউম, একদিকে আছে 1/চাপ। তাহলে এদের দুজনের এককটাকে সমান করার জন্য এই ধ্রুবক পদটাকে আনা হয়েছে। কণাকণি গুণ করে দাও, পিভি সমান কি? এখন যদি বলি P1 চাপে আয়তন V1, ও P2 চাপে আয়তন V2, তাহলে কি হবে না P1 V1 সমানও কে হবে, আবার কি হবে না P2 V2 এটা সমানও কে হবে। তার মানে দুটো সমীকরণ থেকে আমরা কি বলতে পারি যে P1 V1 সমান P2 V2, এরকম চলতে থাকবে। P3 V3ও হতে পারে। ওকে, এটা হচ্ছে বয়লের সূত্রের গাণিতিক রূপ। এই 3.2-এরই অথবা একটা অঙ্ক আছে কি না স্থির চাপে, মানে চাপটা বাদ, স্থির চাপে 0 ডিগ্রি উষ্ণতায় একটি গ্যাসের আয়তন দেওয়া আছে। 40 ডিগ্রি উষ্ণতায় ওই গ্যাস নতুনায় হয়ে গেছে, নমুনার আয়তন কত হবে? ওই গ্যাস নমুনার আয়তন কত হবে? আচ্ছা দেখো, চাপটা স্থির আছে মানে চাপ বাদ, 0 ডিগ্রি উষ্ণতা দেওয়া আছে, তার ওটা কি T1 সমান 0 ডিগ্রি সি। প্রথমের আয়তন V1 সমান 75.5 মিলিলিটার। T2 দেওয়া আছে 40 ডিগ্রি সি। V2 কত? দেখো একটা অঙ্ক দেখে আমরা বুঝবো কি করে যেটা পিভি সমান এনআরটি সূত্র দিয়ে হবে না P1 V1/T1 সমান P2 V2/T2 এই সূত্র দিয়ে হবে, সেটা কি করে বুঝবো? যখনই দেয়া থাকবে যে এত এটিএম চাপে কোনো গ্যাসের ভর দেওয়া আছে, ভর সংক্রান্ত থাকা মানেই বা মোল সংক্রান্ত ব্যাপার থাকলেই সেক্ষেত্রে হবে পিভি সমান এনআরটি সমীকরণ। আর এক্ষেত্রে দেখো ওই ভর মোল সংখ্যা এই সংক্রান্ত কোনো নেই। আমার অঙ্কটা দেখে আমি শুধু এই ডাটাগুলো তুলছি, এখান থেকে কি দেখে মনে হচ্ছে পিভি সমান এনআরটি হবে? না, দু রকমের আয়তন আছে, দু রকমের উষ্ণতা আছে, তার মানে পিভি সমান এনআরটি দিয়ে হতেই পারে না। সেক্ষেত্রে একটাই আয়তন দেওয়া থাকবে, একটাই চাপ দেওয়া থাকবে। ওকে, সেখানে স্থির চাপটা বলবে না। তাহলে এখানে হচ্ছে এটা দেওয়া আছে
এতে এবারে দেখো এই P1 V1/T1 সমান P2 V2 সূত্র লাগাবো। এক্ষেত্রে এই টি এর একক কি এই ডিগ্রি সিতে থাকবে না, ওদেরকে সব কেলভিনে প্রকাশ করতে হবে। 0 + 273 সেলসিয়াস থেকে কেলভিনে যেতে গেলে 273 যোগ করতে হবে। ওকে, তাহলে এটাতেও সেলসিয়াস থেকে কেলভিনে যাও, 273 যোগ করে দাও, করলে কত হবে? 3 7 4 11 হয় থেকে 1 2 1 3 313 কি। ওকে, তাহলে এখানে আমরা দুটো উষ্ণতা পেয়ে গেছি, একটা আয়তন পেয়ে গেছি, অপরটা কত হবে? যেহেতু চাপ স্থির থাকলে চাপটা বাদ, V1/T1, কারণ P1 V1/T1 হতো, পিটা বাদ, তাহলে P1 V1/T1 সমান P2 V2/T2, পি বাদ চলে গেছে। এখন V1 এর মান কত? 7.5, 7.5 ছিল তো, এত কম না, 75.5 ছিল, 75.5 মিলিলিটার। তাহলে 75.5/T1 কত? 273 সমান V2 কত? V2টাই চাইছে, V2 কত? 313, কোনাকুনি গুণ মারো, 273 ইন্টু V2 সমান 75.5 ইন্টু 313, 75.5 ইন্টু 313। বাহ, V2 সমান 75.5 ইন্টু 313/273। ওকে, এখন দেখো এর কাটাকাটি বেশ ঝামেলার পর্ব পড়ে গেছে। কীভাবে কাটবো? কাটার কোনো জায়গা নেই, গুণ করে দাও, ভাগ করে দাও। এটাকে কাটে 3 ঘরে নামতে চললে হবে? 3 2 6, 3 3 9, 3 5 15, না 5 দিয়ে যাবে না, এটাকেও যাচ্ছে না। 7 3 10 2 12, 5 5 10, 7 17, 3 3 6 1 7, কিছু দিয়েই কাটবে না, একে গুণ করে ভাগ করতে হবে। কোথাও কি যোগটোকে মিস্টেক হয়েছে? 40 273, 3 7 4 11 হয় থেকে 1 2 1 3, সব ঠিকই আছে। দেখো এটার গুণ টুন করে, এটার গুণ করবে, করে ভাগ করবে, উত্তর হবে 86.56। তাহলে অতএব চূড়ান্ত আয়তন 86.56 মিলিলিটার। এরকম পড়বে না, এরকম এত বড় গুণ করে ভাগ করতে সন্ধ্যা হয়ে যাবে। দেখো 3.3 চিত্রসহ উত্তল লেন্সের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। 3.3 উত্তল লেন্সের মুখ্য ফোকাস। উত্তল লেন্স যদি এটা হয় তাহলে মুখ্য ফোকাস নাকি না এই প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি গুচ্ছ এসে এই লেন্সে আপতিত হওয়ার পর প্রধান অক্ষের যে বিন্দুতে গিয়ে মিলিত হয় তাকেই বলা হয় মুখ্য ফোকাস। ঠিক আছে, এটাকে বলে এটাকে এফ দিয়ে সূচিত করা হয়, এটা হচ্ছে মুখ্য ফোকাস। তারপরে ওই অথবা আছে, আলোর বিচ্ছুরণ কাকে বলে? আলো কোনো অন্য মাধ্যম থেকে আরেক কোনো ভিন্ন ঘনত্বের মাধ্যমে প্রবেশ করলে বা কোনো প্রিজমের মধ্যে দিয়ে গেলে সেক্ষেত্রে তখন কি হয় না, সে কোনো যৌগিক আলো বিশ্লিষ্ট হয়ে প্রাথমিক বর্ণে পরিণত হয়, একে বলা হয় আলোর বিচ্ছুরণ। এটি প্রাকৃতিক দৃষ্টান্ত কি? রামধনু, অনেকে বলে রংধনু, দুটাই হবে, রামধনু বা রংধনু। 3.4 গাণিতিক রূপ সহ ওহমের সূত্রটি বিবৃতি করো। কত? 3.4 ওহমের সূত্র কি না, উপাদান তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য তার প্রবাহ মাত্রার সমানুপাতিক, বা কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, যেটা খুশি বলতে পারো। কি বলা হলো না, উপাদান তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য উহার প্রবাহ মাত্রার সমানুপাতিক। অথবা ওটাও বলতে পারো, কোনো পরিবাহীর উপাদান তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে
পরিবাহীর প্রবাহ মাত্রা দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। কীরকম? এটা একটা পরিবাহী থাকা মানে তার নির্দিষ্ট একটা রোধ আছে। এখানে আই প্রবাহ মাত্রা চলছে, রোধটা রেজিস্ট্যান্স, এটা আর। এই প্রান্তটাকে সূচিত করলাম এ, এই প্রান্তটাকে সূচিত করলাম বি। এ প্রান্তের বিভব ভিএ, বি প্রান্তের বিভব ভিবি, মনে করলাম ভিএ গ্রেটার দেন ভিবি। আমরা সবসময় জানি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ হয়, তাই জন্য এটাকে উচ্চ করা হয়েছে, বেশি করা হয়েছে, এদিক থেকে কারেন্টটা ওদিকে যাচ্ছে। তাহলে কি কি লিখলাম? যে এ বি একটি পরিবাহী যার এ প্রান্তের বিভব ভিএ, বি প্রান্তের বিভব ভিবি এবং প্রবাহ মাত্রা আই এবং রোধ আর হলে কি বলছিলাম? বিভব পার্থক্য প্রবাহ মাত্রার সমানুপাতিক। বিভব পার্থক্য মানে ভিএ মাইনাস ভিবি কার সমানুপাতিক? না, প্রবাহ মাত্রার সমানুপাতিক। ভিএ মাইনাস ভিবি প্রবাহ মাত্রার সমানুপাতিক। এখন ভিএ মাইনাস ভিবিকে যদি ভি ধরি, ভি সমানুপাতিক কে হবে? না আই। এই সমানুপাতিক থেকে যদি সমানে আসতে চাই কি করতে হয়? একটা কনস্ট্যান্ট আনতে হয়। ভি সমান আর আই বা আইআর। আইআর লিখতে দেখতে ভালো লাগে, কনস্ট্যান্টটাকে শেষে লিখতেছি। ভি সমান আইআর, আর হচ্ছে ধ্রুবক, আর এটা কি? ভিএ মাইনাস ভিবি, ভিএ মাইনাস ভিবি সমান ভি ধরি। তাহলে এটি হলো ওহমের সূত্রের গাণিতিক রূপ। কি বলা হলো? এ বি একটি পরিবাহী যার এ প্রান্তের বিভব ভিএ, বি প্রান্তের বিভব ভিবি। এখন ভিএ গ্রেটার দেন ভিবি। এখন তড়িৎটা এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে প্রবাহিত হচ্ছে, সেক্ষেত্রে ওহমের সূত্রের অনুসারে ভিএ মাইনাস ভিবি ভেরিজাস আই। তাহলে ভিএ মাইনাস ভিবি সমান ভি ধরি, তাহলে ভি ভেরিজাস আই। ভেরিজাস থেকে সমানে আসতে গেলে একটা কনস্ট্যান্ট আনতে হয়, সেই কনস্ট্যান্টটা কাকে আনা হয়েছে? না আর। আরটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি রোধ। এখানে বৈদ্যুতিক মোটর কি এবং এর কার্যনীতি বলছে। বৈদ্যুতিক মোটর কি? না, তড়িৎ প্রবাহের ফলে বৈদ্যুতিক মোটর চলতে শুরু করে, মানে তড়িৎ প্রবাহের ফলে মানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয়। এর কার্যনীতি সম্পর্কে সাধারণত পড়েনি, দিয়েছে, করবে। দেখো 3.5 এখানে বলছে এইচএফ হাইড্রোজেন ফ্লুরাইড আর কে? না সিএও এর ইলেকট্রন নোট দেখাও। এইচএফ আর সিএও, হাইড্রোজেন ফ্লুরাইড এটা একটা অ্যাসিড, তীব্র অ্যাসিড। এই অ্যাসিডে একমাত্র কাঁচের সঙ্গে বিক্রিয়া করতে পারে। কাঁচে যে নকশা থাকে এই অ্যাসিড দিয়ে নকশা কাটা হয়, অন্যথায় অন্য অ্যাসিড কাঁচের সঙ্গে বিক্রিয়া করতে পারে না, এইচএফই করে। এদের ইলেকট্রন নোট করতে হবে। এইচএফ কি? সমযোজী। সিএও কি? তড়িৎযোজী। তাহলে এইচএফের ইলেকট্রন নোট দেখাচ্ছি। হাইড্রোজেন এফের শেষে কটা? 7টা। 1 2 3 4 5 6 7, 17 নম্বর শ্রেণীতে থাকে। হাইড্রোজেনের কটা? 1টা দিল। তাহলে হবে কি? হাইড্রোজেন আর নেই এখানে। ফ্লোরিন ছিল 7টা, একটা দিয়ে দিচ্ছে 6টা। 1 2 3 4 5 6টা। এখন থেকে এই 6টা আর এই 2টা, 6 দিয়ে 8টা নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস লাভ করে ফেলেছে। আর হাইড্রোজেনতে হিলিয়ামের নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস লাভ করেছে, শেষ করে 2টা হয়ে গেল। তাহলে হলো কি? এইচ, 2টা ইলেকট্রন একটা বন্ড, আর কটা রয়ে গেল? 6টা। 1 2 3 4 5 6টা জোড়ে জোড়ে থাকে, ওই জন্য বলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এটা হয়ে গেল। এবার সিএও ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? 2 8 8 2, কারণ ক্যালসিয়ামের 20 আর অক্সিজেনের কত? 2 6। তাহলে শেষে কটা ইলেকট্রন আছে? 2টা। এর শেষে কটা? 6টা। 1 2 3 4 5 6। এ কী করবে? দুটোই ওকে দিয়ে দেবে। তাহলে এই শেষের 2টো ইলেকট্রন চলে যাবে। তাহলে ক্যালসিয়াম 2+, তখন ইলেকট্রন বিন্যাস কত হলো? 2 8 8। শেষ কক্ষে 8টা হয়েছে, অষ্টকূর্তি হয়েছে। প্লাস অক্সিজেন ছিল কটা? 6টা, হয়ে গেছে কটা? আবার 2টা। 6 1 2 3 4 5 6 7 8। তাহলে 2 8, 2টা ইলেকট্রন গ্রহণ করছে মানে 2-। তাহলে এটাও নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করছে। তাহলে হলো কি? Ca2+ ও 2-, তার মানে CaO। ওকে, চলো নেক্সট। দেখো 3.6 বলা আছে গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করে
কিন্তু তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহন করে না। গলিত সোডিয়াম ক্লোরাইড NaCl প্রায় 800 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একে গলানো যায়, গিয়ে কি হয় না Na প্লাস প্লাস Cl মাইনাস উৎপন্ন হয়। এরা তখন তড়িৎ পরিবহন করতে পারে, কারণ এরা দুটো আয়ন, একটা অ্যানায়ন, একটা ক্যাটায়ন, একটা অ্যানায়ন। কিন্তু তরল HCl হাইড্রোজেন ক্লোরাইড এ বিশ্লিষ্ট হতে পারে না। কিন্তু যদি জলীয় দ্রবণে করা হয়, HClকে যদি জলে দ্রবীভূত করা হয়, সেক্ষেত্রে কিন্তু হয় কি হয় না H3O প্লাস উৎপন্ন হয় আর Cl মাইনাস আয়ন উৎপন্ন হয়। তখন কিন্তু এরা তড়িৎ পরিবহন করতে পারে। কে আসতে হবে? এই জলীয় দ্রবণ। কিন্তু এমনি তরল অবস্থায় HCl তড়িৎ পরিবহন করতে পারে না, কারণ তরল অবস্থায় এই আয়নে বিশ্লিষ্টই হয় না, জলীয় দ্রবণে আয়নে বিশ্লিষ্ট হয়। ওকে, তার মানে HCl সাধারণ অবস্থায় সমযোজী, কিন্তু জলীয় দ্রবণে তড়িৎযোজী। দেখো 3.6 অথবা একটি করে তরল একটি কঠিন সমযোগের উদাহরণ, একটি তরল সমযোগ্য জল, একটি কঠিন সমযোগ্য চিনি অথবা গ্লুকোজ বলতে পারো। এরপরে বলা আছে 3.7 পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতির নীতি এবং সমীকরণ। পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতির নীতি এবং সমীকরণ। প্রথমে নীতি বলবে কি না 3 আয়তন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে কলিচুনের সাথে 1 আয়তন অ্যামোনিয়াম ক্লোরাইড ভালোভাবে মিশিয়ে ধীরে ধীরে উত্তপ্ত করলে সেখান থেকে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। তাহলে কি বলবে 3 আয়তন বা 3:1 অনুপাতে বললে হতো 3 আয়তন অ্যামোনিয়াম ক্লোরাইড এর, না এটা 1 আয়তন অ্যামোনিয়াম ক্লোরাইডটা কম, এর সাথে 3 আয়তন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে কলিচুন মিশিয়ে ধীরে ধীরে উত্তপ্ত করলে অ্যামোনিয়া উৎপন্ন হয়। এটা হচ্ছে তার নীতি, এটাকে বলবে নীতি। এখন দেখো ধীরে ধীরে উত্তপ্ত করতে হবে, কেন? যদি দ্রুত উত্তপ্ত করি সেটা জমাট বেঁধে যাবে। আবার এই NH4Cl এ পাত্রের সঙ্গে যে গোলতল ফ্লাক্সে যখন উত্তপ্ত করবো, সে পাত্রের সঙ্গে চিটকে যাওয়ার সম্ভাবনা ভীষণ, ফলে আটকে যাবে। সেই জন্য ধীরে ধীরে উত্তপ্ত করা হয় এবং ওর সঙ্গে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা মিশিয়ে রাখা হয়, যাতে না জমাট বেঁধে যায়, যাতে না বিস্ফোরণ ঘটে যায়। এখন দেখো এর বলছে সমীকরণ। কে কে লাগে? NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH এর হোল 2, এই দুটো যে NH4Cl আর CaOH এর হোল 2 দিলে কি হয়? ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস অ্যামোনিয়া প্লাস জল। এখানে ব্যালেন্স লাগে, এই দুটো মনে আছে 2 লাগে, তাহলে আর কোথায় লাগবে একটা 2, 2, 2, 2, অ্যামোনিয়াম ক্লোরাইডে 2, ব্যালেন্স কমপ্লিট, অ্যামোনিয়া উৎপন্ন হয়ে গেছে। ওকে, 3.8 কপার সালফেটের জলীয় দ্রবণে লোহার পাত রাখলে কি হবে? কপার সালফেটের জলীয় দ্রবণে লোহার পাত, দেখো কপার সালফেটের জলীয় দ্রবণে যদি আমি লোহার পাত ডুবিয়ে রাখি, কি হবে না সে লোহার উপর লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়ে যাবে কপারের, এবং ফেরাস সালফেট উৎপন্ন হবে। কি হবে না সে লোহার উপরে কপারের লালচে বাদামি আস্তরণ পড়বে। কীরকম? কপার সালফেট CuSO4 যুক্ত Fe যোগ করলে কী হবে? FeSO4, এটা ফেরাস সালফেট প্লাস Cu, এটা বাদামি বর্ণের Cu অধক্ষেপ পড়বে মানে লোহার উপরে। তাহলে লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়বে, লোহার উপরে লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়বে। এটা কি? প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে কি হলো? কপার সালফেট দ্রবণে লোহার পাত ফেলে রাখলে বা ডুবিয়ে রাখলে সেই লোহার পাতের উপর লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়বে এবং কপার অধক্ষিপ্ত হবে। ব্যাস। 3.8 অথবা আছে কি
কপার ও অ্যালুমিনিয়ামের একটি ব্যবহার। কপারের কি ব্যবহার? তামার অলংকার তৈরিতে, বাসনপত্র তৈরিতেও ব্যবহার করা হয়। আর অ্যালুমিনিয়ামের একটি ব্যবহার, অ্যালুমিনিয়ামের কী হয়, এতেও কড়া, খুন্তি এইসব তৈরি করা হয়। এছাড়া বৈদ্যুতিক তার এসব প্রস্তুতিতে ব্যবহার করা হয়। চলো, দশমিক নয়, সমাবয়বতা কাকে বলে? মানে আইসোমারিজম কী হবে না, গঠন সংকেত একই থাকবে মানে টোটাল, কিন্তু অ্যারেঞ্জমেন্টটা তাদের আলাদা হবে, সেটা হচ্ছে সমবায়বতা। তার উদাহরণ, কার্যকরীমূলক গঠিত হয়, অবস্থান গঠিত হয়। কার্যকরীমূলক গঠিত কীরকম? যেমন ইথানল আর ডাইমিথাইল ইথার। আর অবস্থান গঠিত যদি বলি তাহলে প্রোপান 1 অল, প্রোপান 2 অল। ওকে, দিয়ে দিচ্ছি। ওরই আছে 3.9 অথবা কি ডিনোচার স্পিরিট কি? ডিনোচার স্পিরিট কি না, রেকটিফাইড স্পিরিটকে পানের অযোগ্য করার জন্য তাতে মিথানল, পিরিডিন, ন্যাপথা, রবার্ট নির্যাস এসব যোগ করা হয়, করে সেটাকে পানের অনুপযুক্ত করা হয়। সেটাই হচ্ছে কি ডিনোচার স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট। এর প্রধান উপাদান কি না ইথানল। এখন এর ব্যবহার, এটা কী করে? রং শিল্পে ব্যবহার করা হয়, বার্নিশ কাজ করতে ব্যবহার করা হয়, এসব ব্যবহার করা হয়। তাহলে এখানেই রাখছি, পরের দিন দেখাবে নেক্সট ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ওকে, থ্যাংক ইউ। চলো।